নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে সকলকে স্বাগত। আমার আজকের গল্প একটু মজার। বুঝতেই পারছো তাহলে কার কথা বলছি। হ্যাঁ, সেই শিবরাম চক্রবর্তী। শিবরাম চক্রবর্তীর একটি গল্প, গল্পের নাম পুরস্কার লাভ। চলো, আশা করি তোমাদের ভালো লাগবে। গল্পটা শোনাই। জীবনে সেই যে আমার পুরস্কার লাভ, সেই প্রথম আর সেই শেষ। কিন্তু এরকমটা যেন তোমাদের কারো যেন জীবনে না ঘটে। ক্লাস 10-এ প্রমোশন পেয়েই মামাকে গিয়ে জানালাম, 10-এ উঠেছিস? বলিস কি রে? মামা তো হতবাক। 10-এ উঠলি? বাহ! এখনই বাহ কি মামা? আসছে বছর এন্ট্রান্স পরীক্ষা দেবো, তা জানো? বলিস কি রে? আমাদের বংশে কেউ যে কখনো এন্ট্রান্সের চৌকাঠ মারায়নি, 7 জন্মেও না, আর 7 পুরুষেও না। 7 পুরুষের খবর রাখি না, তবে 3 পুরুষের জানি। আমার মামা বাংলা পাঠশালার পড়ুয়া, ছাত্রবৃত্তি পায়। তারপর তিনি আর এগোননি, নিজের ব্যবসা নিয়েই রয়েছে। আর আমার দাদামশাই ছিলেন টোলের পণ্ডিত। ইংরেজির ধার ধারতেন না, সংস্কৃত নিয়েই থাকতেন। তার টোল ছিল, তার ধাক্কায় টোলে পড়তে পড়তে খুব আমি টাল সামলেছিলাম। আর তার বাবার আমলে এন্ট্রেন্সের পাঠই ছিল না। তিনি জানতেন কেবল ফার্সি। মৌলবিদদের বক্তব্যে পড়েছিলেন নবাব সিরাজদৌলার লেখা কি একটা যেন ফার্সি চিঠি পড়ে দিয়ে কোনো এক সাহেবের কাছ থেকে একটা সোনার ঘড়ি তিনি নাকি বকশিস পেয়েছিলেন এককালে। সেই সনাতন বংশে প্রথম ABCD নিয়ে এলাম আমি। কেবল নিয়ে আসা না, এন্ট্রেন্স পাস করে সেই ABCD ছেড়াদ্দ করে ছাড়ব। BLA রে থেকে শুরু করে এত দূর যখন টেনে হেঁচড়ে নিজেকে আনতে পেরেছি, তখন BA অবধি বাকিটুকুও কোনো রকমে ঠেলে ঠুলে উতরে যেতে পারবো আমি আশা করি। মেজো মামার আনন্দ আর ধরে না। কি পুরস্কার চাস বল? কি দেবে দাও? আমি তো লাফিয়ে উঠি। এই সোনার ঘড়িটা নে বলে মামা জেব থেকে চেন লাগানো সেই ঘড়িটা বার করলেন। দেখেছিস? জেকেবের সোনার ঘড়ি, 500 টাকা দাম। আমার ঠাকুর দাদাকে দিয়েছিল এক সাহেব, বেঞ্জামিন সাহেব। ভেবেছিলাম তুই এন্ট্রান্স এক্সামিন পাস করার পর এই বেঞ্জামিনের ঘড়িটা তোকেই দেব। তা আগেই নে তুই। ক্লাস 10-এ তো উঠেছিস, যাহা 52 তাহাই 53। ঘড়ি নিয়ে কি করবো মামা? ধুয়ে দিয়ে খাবো? আমি বললাম, ঘড়ি তোমার থাক। ওমা, তাহলে তুই কি চাস? টাকা দাও বড় মামায়, ওই ঘড়ির দামের টাকাটা আমায় দিয়ে দাও। 500 টাকা? 500 টাকা নিয়ে কি করবি তুই? খাবো। খাবো? 500 টাকার কি খাবি? এমন কি খাবার আছে রে? কেন? রসগোল্লা, সন্দেশ, জিবে গাজা, জিলিপি, চানাচুর, চকোলেট, চিনেবাদাম। 500 টাকার চিনেবাদাম? তা খেলে তো আর বাঁচতে হবে না। আর যদি বাঁচিসও, কিন্তু তোর চেহারাটা হবে ওই চিনেবাদামের মতো, কিংবা একটা বাদাম হয়েও দাঁড়াতে পারিস। তাহলে কি রেখে দেবো? রাখবি কোথায়? তোর কি বাক্স প্যাটরা আছে? টাকা রাখতে হয় সিন্ধুকে। কেন? আমার পকেটে রাখবো। সিন্ধুকে আমি বিন্দু জ্ঞান করি, বিন্দু মাত্র আমল তাকে দিই না আমার এই বুক পকেটে। পকেটে? পকেটে টাকা নিয়ে ঘুরে বেড়াবি যেখানে সেখানে? বেড়াবোই তো, দেখিয়ে বেড়াবো সবাইকে। বারে বন্ধুদের দেখাতে হবে না? তা না হলে আবার কিসের টাকা? তবেই হয়েছে। চারিদিকে যা পিক পকেট, কলকাতায় কি পা বাড়াবার জো আছে রে কোথাও? পকেট মাররাই টাকাটা তোর মেরে দেবে। তার মারতে হয় না, আমার পকেটে হাত দেবে এমন মানুষ এখনো জন্মায়নি মামা। চারধারেই তো ঠক জোচ্ছর, ঠক বাঁচাতে গা উজাড় এই কলকাতায়। আরে দিয়েই দেখো না আমায়। নিয়ে তাহলে আয়রন সেফ খুলে 5খানা 100 টাকার নোট আমার হাতে তুলে দেন। দেখিস যেন বেহাত না হয় কখনো। আমার টাকার হাত সাফাই করতে হয় না কাউকে। অত বড়
ম্যাজিশিয়ান এদেশে নেই। টাকাটা পকেটে নিয়ে ঘুরবি বলছিস? বাড়ি ফিরে রোজ রোজ দেখাবি আমায় কিন্তু। 5খানা নোট গুনে গুনে দেখবো আমি। দেখাবো দেখাবো বলে আমি বেরিয়ে পড়লাম বন্ধুদের দেখাবার জন্য। তাদের কারো 5 টাকার বেশি তো মুরদ নেই। 500 টাকায় কেমন তাদের তাক লেগে যায় সেটা একটু বেশ দেখতে হবে। পাড়ার হুদ্দা পার হয়ে একটা পার্কের পাশ দিয়ে যাচ্ছি, এমন সময় এক ভদ্রলোক ডাকলেন, খোকা, তোমার আদ্দির পাঞ্জাবির ভেতর থেকে দেখা যাচ্ছে যে সব। হ্যাঁ? চমকে গিয়ে আমি থমকে দাঁড়াই। নোটগুলো সব দেখা যাচ্ছে যে? আমার ঘাড়ে হাত রেখে তিনি বললেন, অমন করে টাকা রাখতে নেই ভাই, পকেট মারের নজরে পড়লে আর রক্ষে নেই কো। মানি ব্যাগের মধ্যে রাখবে টাকা। ঘাড়কে হস্তচ্যুত করে আমি হটে যাই। কিনবো ব্যাগ? জানিয়ে দিই সংক্ষেপে। নোটের নাম্বারগুলো তোমার টোকা আছে তো সব? তিনি শোধান। নোটের নাম্বার? অবাক হতে হয়। সেটা আবার কি? হ্যাঁ, নোটের ওই কোণের দিকে নম্বর থাকে। বড় বড় নোটের নম্বর টুকে রাখতে হয় আলাদা কাগজে। ধরো, বলা তো যায় না, টাকাটা তোমার খোয়া গেল, তখন তুমি থানায় গিয়ে পুলিশকে জানাতে পারবে নোটের নাম্বারগুলো দিয়ে। পুলিশ তখন খবরটা জানিয়ে দেবে সবাইকে। কেউ ওই নাম্বারে নোট বাজারে চালাতে গেলে ধরা পড়ে যাবে সঙ্গে সঙ্গে, সে হাতে নাতে। টাকাটা তোমার উদ্ধার হবে তখন। লোকটা ভালো কথা বলেছে আমার মনে হলো, কিন্তু আমার কাছে এখন কাগজ কলম কিছুই তো নেই। এই নাও কাগজ কলম, আমি দিচ্ছি বলে তিনি তার ডায়েরি বইয়ের থেকে একটা পাতা ছেড়ে দিলেন। এই নাও আমার কলম, নোটগুলো আমার হাতে দাও, আমি নাম্বার বলে বলে যাই আর তুমি টুকে টুকে নাও। বললেই টাকাগুলো ওর হাতে তুলে অমনি দিলাম কিনা। তেমন বোকা আমি নই। সন্দিগ্ধ দৃষ্টিতে তার দিকে আমি তাকাই। অতটা যেন সুবিধার লোক মনে হচ্ছে না। আচ্ছা আচ্ছা, তুমি নাম্বারগুলো বলো, আমি তোমায় টুকে দিচ্ছি না হয়। আমি বলে বলে গেলাম, নাম্বারগুলো তিনি টুকে নিলেন। এইবার আমার এই মানি ব্যাগটা তুমি রাখো। ব্যাগের মধ্যে টাকা কড়ি কিছু নেই, খালি ব্যাগ। ব্যাগটা আমি তোমায় উপহার দিলাম। এর ভেতর তোমার নোটগুলো সাজিয়ে রাখো, তাহলে আর কারুর নজরে পড়বে না। আপনার ব্যাগ আমি নিতে যাব কেন? আমি আপত্তি করি। আমার ব্যাগ আমি কিনে নেব, আমার কি টাকা নেই? আহা, রাগ করছো কেন? আমি কি তাই বলেছি? আমার চেয়ে তোমার এখন বেশি টাকা। আমি কি তোমাকে একেবারে দিয়ে দিচ্ছি ব্যাগটা? জন্মের মতো নিতে বলছে কি? ব্যাগ কেনার পর আমাকে এটা তুমি ফিরিয়ে দিও না হয়। ব্যাগের মধ্যে আমার নামের কার্ড রয়েছে, নরহরি সামন্ত, এই বৈঠকখানা রোড। ওই ঠিকানায় তুমি গিয়ে দিয়ে এসো আমাকে। তবু আমার দোনা মোনা যায় না। ওই দেখো, একটা পুলিশের লোক আসছে। ছেলেপিলেদের হাতে টাকা থাকাটা ওরা ভারী অপছন্দ করে, ভীষণ সন্দেহের চোখে দেখে। ভাববে তুমি হয়তো বাড়ির ক্যাশ ভেঙে পালিয়েছ। পাকড়ে ধরে নিয়ে যাবে থানায়। নাও, চটপট পুড়ে ফেলো টাকাটা। পুলিশ দেখে ব্যগ্র হয়ে টাকাগুলো আমি ব্যাগের ভেতরে ব্যাগস্থ করি। তারপরেই যেন কি ঘটে গেল। আমার ব্যাগ, আমার মানি ব্যাগ, কোথায় গেল আমার মানি ব্যাগ? লোকটা চেঁচিয়ে উঠলো হঠাৎ। অনেক টাকা ছিল যে আমার ব্যাগে, কে পকেট মারলো আমার? পুলিশ ইন্সপেক্টর থমকে দাঁড়ালেন আমাদের কাছে এসে। কি হয়েছে মশাই, কি হয়েছে? আমার মানি ব্যাগ পকেট থেকে কে তুলে নিয়েছে দেখুন। আর্তনাদে ফেটে পড়লো লোকটা। 500 টাকা ছিল আমার, তাতে সব খোয়া গেল আমার। ইন্সপেক্টর খপ করে এসে হাত চেপে ধরলেন আমার। এই ব্যাগ কি আপনার? দেখুন তো। হ্যাঁ, এ তো সেই ব্যাগ। দেখুন দেখুন, ওর ভেতরে আমার নোটগুলো সব আছে কিনা দেখুন। 100 টাকার 5খানা নোট, এই এই নাম্বার। পকেট থেকে কাগজখানা বার করে নাম্বারগুলো তিনি আউড়ে দিলেন। আমার নামের কার্ডও রয়েছে ব্যাগের ভেতরে, নরহরি সামন্ত, বৈঠকখানা রোড। হ্যাঁ রয়েছে, সবই তো মিলে যাচ্ছে। এই নিন আপনার মানি ব্যাগ। আমি ছেলেটাকে অ্যারেস্ট করছি। এবার থানায় চলুন আমার সঙ্গে।
আপনার অভিযোগ ডায়েরি করবেন। আমার অভিযোগ? আমার কিসের অভিযোগ? পেয়ে তো গেলাম, তাছাড়া অভিযোগ করবার আমি কে? আমি কি বিচার করবার মালিক? মানুষ কি মানুষের বিচার করতে পারে? এ সংসারে অপরাধী কে নয়? কেউ নিজের বুকে হাত দিয়ে বলতে পারবে সে কথা? আপনি কি বলছেন মশাই? ইন্সপেক্টর তো অবাক। ঠিকই বলছি, ছেলেরা সব দেবতুল্য, কেউই তারা খারাপ হয়ে জন্মায় না, সঙ্গদোষে শিক্ষা ত্রুটিতে খারাপ হয়ে যায়। এর জন্য দায়ী সমাজ, সংসার, পরিবেশ, রাষ্ট্র দায়ী এর এই অপরাধের জন্য। আর দায়ী ওর বাবা, কাকা, পিসে, মেসো, মামা। এটাই হচ্ছে আমার অভিমত। কিন্তু আইন মাফিক বলতে যান ইন্সপেক্টর সাহেব, আমি যদি ছোঁড়াটাকে জেলের মুখে ঠেলে দিই, সেখানে ওস্তাদ বদমাইশদের পাল্লায় পড়ে তাদের হাতে শিক্ষা লাভ করে পাকা চোর হয়ে বেরোবে জেল থেকে। তখন পকেটবাজ থেকে চোর হবে, আবার চোর থেকে ডাকাত হবে, ডাকাত থেকে খুনি হবে, তারপর খুনির থেকে ফাঁসি হবে। তাছাড়া আর কিছুই হবে না। আমি ছেলেটাকে ফাঁসিয়ে যেতে চাই না। আপনি দয়া করে ওকে ছেড়ে দিন বলে তিনি আমায় মার্জনা করে চলে যান। আমি ইন্সপেক্টরেরও মার্জনা লাভ করি। এখন মামা আমাকে মার্জনা করলে হয়। গল্পের শেষে পাঠকদেরকে আমি এটাই বলতে চাই, বা শ্রোতাদেরকে, যে মানুষের জীবনে তো এখন সমস্যার শেষ নেই। এই সমস্যার থেকে মুক্তি পেতে একটু মাঝে মাঝে একটু হাসির গল্প, হাসির আলোচনা করলে বেশ ভালোই লাগে। আর সেটা যদি হয় শিবরাম চক্রবর্তী, তাহলে তো কথাই নেই। আশা করি তোমাদের সকলের এটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক ও শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করো। সকলে ভালো থেকো, আর অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।